আষাঢ় মাস, আকাশ সবসময় মেঘলা। যখন তখন ঝুপ করে বৃষ্টি নেমে পড়ছে। তবে যে সবসময় মুষলধারে বৃষ্টি হচ্ছে তাও নয়, ঝিরিঝিরি বৃষ্টি লেগেই আছে। এই বৃষ্টির ওয়েদারে পাড়ার চায়ের দোকানে বসে আমি আর কিশোরী চা খাওয়ার পর শালপাতায় মুড়ে কিশোরী নিয়ে এলো তেলে ভাজা। তেলে ভাজা খেতে খেতে কিশোরী বলল, আহা, এইরকম বৃষ্টির আবহাওয়ায় গরম গরম তেলে ভাজা আর সঙ্গে চা হলে বর্ষাকালের প্রত্যেকটা দিনই জমে যেত। যা বলেছো ভায়া, তবে একটা জিনিস বাদ হয়ে গেল যে কি? তারানাথ ঠাকুরের গল্প। হ্যাঁ হ্যাঁ, তারানাথ ঠাকুরের গল্প কোনোভাবে বাদ দেওয়া যায় নাকি? তাহলে আর বসে থেকে লাভ নেই, চলো যাই ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। এই আবহাওয়ায় একটা গল্প শুনে আসা যাক। ঝিরঝিরে বৃষ্টিটা তখন একটু ধরে এসেছে, তবে আকাশ কালো মেঘে ঢাকা। আবারও যে অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে তা বোঝাই যাচ্ছে। মোড়ের দোকান থেকে কয়েকটা তেলে ভাজার একটা পাসিংসয়ের প্যাকেট ঠাকুরমশাইয়ের জন্য নিয়ে এলাম। তারপর আমরা পা বাড়ালাম তার বাড়ির দিকে। পৌঁছে দেখি ঠাকুরমশাই বৈঠকখানার তক্ত বসে বসে আছে, মুড়ি চিবোচ্ছে আর অন্য মনে কি যেন ভেবে চলেছে। অবশ্য তার প্রশস্ত ভাবনার গতিপথ যে কোথায় গিয়ে থামতে পারে তা বোঝার সাধ্য আমাদের নেই। ঠাকুরমশাই আমাদের দেখে হেসে বললেন, কি হে, তোমরা তো দেখছি বৃষ্টি থামার অপেক্ষাতেই ছিলে, হ্যাঁ? যেই বৃষ্টি একটু ধরেছে অমনি তোমরা হাজির। আমি বললাম, না না ঠাকুরমশাই, এরকম কিছু নয়। এই আবহাওয়ায় আপনার গল্পটা না হলে ঠিক জমে না, তাই চলে এলাম। হ্যাঁ, তা বেশ করেছো। এসো, এসে বসো। আচ্ছা ঠাকুর মশাই, ঢোকার সময় দেখলাম আপনি কি ভাবছেন? কিছু মানে বিশেষ কোনো কিছু ভাবছিলেন? আর বলো না, বছর তিনেক আগের একটা ঘটনা ঠিক এমনি একটা সময় ঘটেছিল, তাই হঠাৎ মনে পড়ে গেল। সেটাই ভাবছিলুম। আমি আর কিশোরী একটা ভালো গল্পের গন্ধ পেতে শুরু করেছি এতক্ষণে। আমি বললাম, কোন ঘটনা ঠাকুরমশাই? কোনো বিশেষ কিছু? বিশেষ তো বটেই। এ ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনার মধ্যে একটি। ঠাকুরমশাই, তাহলে সেই ঘটনাটা বলুন। আচ্ছা, তো তোমরা শুনবে সেই ঘটনা? ঠিক আছে, শোনো তাহলে। ঘটনাটা বছর তিনেক আগে। তখন আমরা এই মঠ লেনের বাড়িতে এসে থাকতে শুরু করে দিয়েছিলাম। শরতের সকাল, আকাশে পেঁজা তুলোর মেঘ, মায়ের আগমনের আর কিছুদিনের অপেক্ষা। মহালয়ার দুদিন আগে বাড়ি বসে রয়েছি, হঠাৎ একদিন আমার বাড়ির কড়া নাড়ার শব্দ পেলাম। চারি গিয়ে দরজা খুলল। চারি দরজা খুলে দেখে একজন দীর্ঘদেহী মিশকালো চেহারার সুঠাম পুরুষালী দেহের তান্ত্রিক। চারি জিজ্ঞেস করলে, কাকে চাই? এটাই তারানাথ তান্ত্রিকের বাড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? ওনাকে গিয়ে বল ওনার সাধনার জীবনের এক বন্ধু দেখা করতে এসেছেন। বেশ, আপনি এখানেই অপেক্ষা করুন। কিছুক্ষণ পর চারি আমায় এসে কথাটা বলতেই আমার বেশ কৌতূহল হলো। সাধনা জীবনের কোন বন্ধুর হঠাৎ আগমন? বাইরে এসে দেখলাম গেরুয়া পরিহিত এক লম্বা তান্ত্রিক, এক মুখ দাড়ি গোঁফ আর লম্বা সাদা চুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমার মনের ভেতরটা কেমন উত্তেজিত হয়ে উঠল। অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে। অজান্তেই মুখের ওপর একটা হাসির ভাব খেলে গেল। আমি তাকে আলিঙ্গন করে ভেতরে নিয়ে গেলাম। চারিকে চা করতে বলতেই সে একবার তাকে আপাদ মস্তক দেখে নিয়ে বলল, কি নাম ওনার? ইনি হলেন আমার সাধনা জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এবং ইনি এক বড় মাপের সাধুও বটে। ভৈরবনাথ তার নাম। এরপর আমি এবং সে ভেতরে এসে দুটো সিগারেট জ্বালিয়ে গল্প করতে বসেছি। সেই প্রথম আমাকে জিজ্ঞেস করলো,
আরে কত বছর পর আমাদের দেখা হলো বলো তো? আমার ঠিক মনে নেই, তুমি তো কামাখ্যায় চলে গেলে। আমি আমার সাধনার জীবন শেষ করে তবে এখানে এসেছি। তুমি যে সংসারে বাঁধনে বাঁধা পড়েছো হে, সে খবর এই কিছুদিন আগেই আমি পেয়েছি। কামাখ্যায় এক বিশেষ সাধনা করতে গিয়ে আমি ওইদিকে আরো বেশ মনোযোগ বাড়িয়ে তুলেছিলাম, তাই সেরকম ভাবে এদিকে খোঁজ রাখা হয়নি। ইতিমধ্যেই চারি চা নিয়ে এসে তার সামনে রাখলো। আমি ইশারায় তাকে প্রণাম করতে বললাম। সে পা স্পর্শ করে প্রণাম করল। ভৈরবনাথ তার মাথায় হাত রেখে বলল, সৌভাগ্যবতী হও মা। চারি চলে যেতেই ভৈরব আমাকে একটু চাপা স্বরে বললে, তোমার মেয়ের মধ্যে ভৈরবী তন্ত্রের লক্ষণ আছে তো, জানো নাকি? হ্যাঁ আমিও জানি, আর ও নিজেও জানে, তাই অল্প অল্প করে ওকেও এ জগতের শিক্ষা প্রদান করছি। যাকে এবার তুমি বলো তো, হঠাৎ কামাখ্যা থেকে তুমি ফিরে এলে, ব্যাপারখানা কি? চন্দ্রকোনা ফিরে যাচ্ছি। অনেক দিন গ্রামের বাড়ি যায় না তো, তাই একটা টান অনুভব করছি। ও, তা শুধুই কি টান? আমার তো কেমন যেন মনে হচ্ছে অন্য কোনো ব্যাপারও আছে। হুম? হুম, কারণ বলতে চন্দ্রকোনার মহা শ্মশানের কথা তো তোমাদের মনেই আছে। আমাদের দুজনের আলাপও তো হয় সেখানে। আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি, কিন্তু কারণটা কি? আগামী অমাবস্যা মানে মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণে দেবী মহামায়ার যোগ সাধনা করা হবে। আশেপাশের আরো অনেক গ্রামের মানুষ ও ভক্তের সমাগম হবে। উচ্চমানের সাধনা হবে। আমাদের সাধনা জগতের অনেক তান্ত্রিকের সাথে দেখাও হবে। আমি তো যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে মনে হলো তোমাকেও একবার জানিয়ে যাই, তাই এলাম। ও তাই? আচ্ছা, আসলে আমি তো অনেক দিন হলো এই জগতের বাইরে, তাই হয়তো খোঁজ পাইনি। তবে আমি যাব নিশ্চয়ই। আমি তো আজকেই চন্দ্রকোনায় পৌঁছে যাব। আমার বাড়িতে তো আর কেউ থাকে না, তুমি ওখানে এসে থেকো। হ্যাঁ সে ঠিক আছে, ওসব পরে দেখা যাবে, কিন্তু তার আগে আজকে দুপুরে তুমি আমার বাড়িতে খেয়ে যাবে। হুম? নাহলে কিন্তু আমি ছাড়বো না। বেশ বেশ, আজ দুপুরেই তাহলে এখানেই খাবো। আমরা দুজন হাসি ঠাট্টা গল্প করতে করতে সেই দিনটাকে অতিবাহিত করলুম। বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় সে আমার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বললে, চন্দ্রকোনার একটা কালী মন্দিরের পাশেই বাড়িটা, আমার পৈতৃক বাড়ি। আশা করি এরপর তোমাদের আর অসুবিধা হবে না। আমিও বেশ উত্তেজিত হয়ে রইলাম পরের দিনের বিকেলের জন্য। এরপর সময়ের জলপ্রবাহ অনুযায়ী পরের দিন বিকেলে আমরা যাত্রা শুরু করলাম চন্দ্রকোনা গ্রামের দিকে। কলকাতা থেকে প্রায় অনেকটাই রাস্তা। প্রাথমিক যাত্রাটা গরুর গাড়িতেই। চন্দ্রকোনা অবধি পৌঁছলাম। সন্ধ্যার ধূসর আধার একটু একটু করে আকাশটাকে গ্রাস করছে। তাকিয়ে দেখলুম আকাশে কালো কালো মেঘের ঘনঘটা। ঝিরঝিরে বৃষ্টিও আরম্ভ হলো বোধহয় কিছুক্ষণের মধ্যেই। বৃষ্টির মধ্যে বেশি খোঁজাখুঁজি করতে হলো না। অল্প খুঁজতেই চন্দ্রকোনা গ্রামের কালী মন্দির দেখতে পেলাম, আর তার পাশেই একটা দোতলা মাটির বাড়ি। দীর্ঘ অযত্নে এবং বসবাস না করায় বাড়িটিকে আগাছায় প্রায় গ্রাস করে ফেলেছে। জায়গায় জায়গায় চিড় ধরেছে। কাঠের পোড়া দরজায় টোকা মারতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। অনেকটা ওই পোড়া তেল আর কিভাবে বোঝাই,
হ্যাঁ, কালো জিরার সাথে নারকেলের শাঁস মেশানো একটা উগ্র অথচ মিষ্টি একটা গন্ধ। উপমাটা হয়তো ঠিক দিতে পারলুম না, তবে গন্ধটা পেয়ে চারিকে জিজ্ঞেস করতেই সে বলল সেও নাকি ওই গন্ধ পেয়েছে। কিছুক্ষণ পর দরজা খুললেন একজন স্থূলকায় ভদ্রলোক। বয়স মোটামুটি ওই 30 কি 32-এর কাছাকাছি হবে। চোখে মুখে একটা অদ্ভুত ভয় যেন, আর ওই চিন্তার ভাব তো স্পষ্ট। পরনে একটা ঢিলে ঢালা ফতুয়া আর পাজামা। তিনি আমাদের দুজনকে আপাদমস্তক একবার দেখে নিলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনারা কে? ভাবলুম হয়তো ভুলবশত অন্যের বাড়ি চলে এসেছি, কারণ ভৈরবনাথ বলেছিল তার বাড়িতে কেউ থাকে না এখন। আমি তাই পরিস্থিতি সামলানোর জন্য বললুম, মশাই ক্ষমা করবেন, আমরা হয়তো ভুল করে ফেলেছি। আসলে আমরা ওই ভৈরবনাথ নামে একজনের বাড়ি খুঁজছি তো। আহ, বলছি কোথায় বলতে পারেন? আপনারা ঠিক বাড়িতে এসেছেন। আপনি কি তারানাথ চক্রবর্তী? আগে হ্যাঁ, আহ, আমাদের আসবার কথা ছিল, কিন্তু উনি কি বাড়িতে নেই নাকি? উনি বাড়িতেই আছেন। আর আমি ওনার ভাই কেদারনাথ। আপনাদের আসার কথা আমাকে বলে রেখেছিল, আমারই খেয়াল ছিল না। আসুন আসুন, ভেতরে আসুন। আসলে ভৈরবনাথ আমাকে বলেছিল যে এ বাড়িতে এখন আর কেউ থাকে না, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, সত্যিই থাকে না। আমরা কাল রাতে এখানে এসেছি। আমরা এখন কাশিতে থাকি। তাহলে হঠাৎ এখানে এলেন, আহ, কি ব্যাপার? আসলে কাল এখানকার মহাশ্মশানে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী মহামায়ার যোগ সাধনা করা হবে, তাই এখানে আসা। চারি এবার একটা প্রশ্ন করে উঠল। আচ্ছা, এই পোড়া পোড়া গন্ধটা কিসের? দরজার বাইরে থেকেই পাচ্ছিলাম, এখন আরও বেশ ভালো মতো বুঝতে পারছি। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা একতলায় এসে উপস্থিত হয়েছি। ওনার উঠোনটা বেশ পরিষ্কার। একদিকে একটা ছোট্ট কাঠের উনুন, তার পাশে একটা ছোট মতো জায়গায় কাঠ জড়ো করে রাখা। উল্টো দিকে অল্প কিছু ধান বোঝাই করা, আর উঠোনটার ঠিক মাঝখানে একটা তুলসী মন্দির। কেদারবাবু একটু ইতস্তত করে বললেন, ওটার জন্যই তো এখানে আসা। কি ঘটছে ঠিক বুঝতে পারছি না। সেও সেটা দেখার পর থেকে কেমন একটা গম্ভীর হয়ে আছেন। এদিকে আবার স্ত্রী গর্ভবতী অবস্থায় কি সব অদ্ভুত কথা বলে চলেছে, কাজকর্ম করছে। নিন, হাত পা ধুয়ে নিন, তারপর না হয় পুরোটা বলছি। এক ঘটি জল দিয়ে তিনি আমাকে আর চারিকে হাত মুখ ধুয়ে নিতে বললেন। এরপর দোতলার ঘরে গিয়ে দেখলাম ভৈরবনাথ বসে আছে একটা ছোট্ট খাটিয়ার পাশে, আর তার হাতে রয়েছে একটা নারকোলের মালা। তার মধ্যে দুখানা ধূপকাঠি জ্বলছে। এবার চোখ গেল বিছানার ওপর। বিছানার ওপরে শুয়ে আছে একটি মেয়ে, বয়স 21 কি 22 হবে। পরনে পদ্ম গোলাপি রঙের শাড়ি। মুখশ্রীটা বেশ মিষ্টি হলেও তার মধ্যে যেন কোনো প্রাণ নেই। তার সমস্ত লাবণ্য আর মিষ্টতা কেউ যেন শোষণ করে নিয়েছে। মুখ জুড়ে হালকা নীলাভ ভাব একটা লক্ষণীয় বিষয়। আমাদের ঢুকতে দেখে ভৈরবনাথ বলল, এত বছর পরে পরিবারের সঙ্গে যে এইভাবে দেখা হবে তা কখনোই আশা করিনি। এ ফুটফুটে বাচ্চা মেয়েটার কি অবস্থা হয়েছে দেখো। আমি তার হাত থেকে নারকেলের মালাটা নিলাম, তাতে 4/3 শ্বাস দিয়ে পূর্ণ হয়ে আছে, একটা ভাগ খালি। সেখানে তেল আর জিরে পুড়িয়ে রাখা আছে।
শ্বাসের অংশের সাথে দুটো ধূপকাঠি জ্বালানো রয়েছে। এই জিনিসটা কোথায় পেলে ভৈরবনাথ? আজ সকালে দরজা খুলতেই দেখি এই পাত্রে জিনিসটা কেউ রেখে গেছে। তখন সে আমাকে যে পাত্রটা দেখিয়েছিল সেটা হলো পিশাচ ভোগ পাত্র। তবে কি জানো, সাধারণ গ্রাম্য কোনো মানুষ এ বিষয়ে কিছুই জানবে না। আমি তাকে আড়ালে ডেকে বললুম, পিশাচ ভোগ, এই জিনিস এখানে কেন? শুধু এখানেই নয়, আমি শুনলাম কাশি থেকে আসার 2 দিন আগেও পর পর 2 দিন এই একই জিনিস ওখানেও দেখতে পেয়েছিল ওরা। আজকে নিয়ে এই 3 নম্বর দিন। মানেটা কি বুঝতে পারছো না? হ্যাঁ, খুব ভালোভাবেই পারছি। আমার মনে হয় কেউ চাইছে ওনার স্ত্রীকে একটু একটু করে পিশাচ ভোগের উপযুক্ত করে তুলতে, যার জন্য কাশি থেকেই ওনাদেরকে অনুসরণ করছে আর এখানে এসেও করছে। অর্থাৎ কাল মহালয়ার পুণ্য লগ্নে মহাশ্মশানে যোগমায়ার যোগ সাধনে এমন কেউ আসছে যে, ও কেদারবাবু, আপনার স্ত্রীর নামটা কি? পদ্মাবতী। পদ্মাবতী, মহামায়ার দশমহাবিদ্যার এক নাম। এটাই আপনার স্ত্রীর নাম। যাই হোক, ওই সমাগমেই সে উপস্থিত থাকবে, কিন্তু এটা কোন পিশাচের ভোগ সাজানো হচ্ছে সেটা জানতে হবে আগে, না হলে এই বিপদ আটকানো সম্ভব হবে না। আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছিলাম, এমন সময় চারি হঠাৎ বলে উঠল, কিছু বলবে মা? আমরা সকলে তাকিয়ে দেখলুম পদ্মাবতী দেবী তার চোখ খুলে নিষ্পলক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছে, যেন একটা নিষ্প্রাণ দেহ ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর সে একটু একটু করে একটা অদ্ভুত চওড়া হাসির রেখা তার মুখে ফুটিয়ে তুলতে লাগলো। কেদারবাবু আতঙ্কে আঁতকে উঠলেন। একটা ভাঙা ভাঙা গলায় হাসতে হাসতে অদ্ভুত ভাষায় কমলা দেবী বলছেন, Kosmonauti Taracho पत्थर रास्ते में पत्थर दूंगा दूंगा धरती जो पीठ चिल रहा है मेरा पीठ चिल रहा है काट रहा है छोड़ छोड़ मुझे खींच मत मुझे डांटी जो छोड़ गला गला काटती जो गला नोच रहा है। এই ভাষার কোনো কিছুই আমার বোধগম্য হলো না, কিন্তু কেদারবাবুকে দেখে যথেষ্ট ভয়ার্ত মনে হলো। তিনি আমতা আমতা করে বললেন, 3 দিন পর কথা বলল, তাও আবার এই ভাষায়। হায় ভগবান! ক্রমেই সন্ধ্যা গাঢ় হয়ে উঠল, অন্ধকার আরো ঘন হতে লাগলো। পদ্মাবতী দেবী ওপরের ঘরে শুয়ে শুয়েই সেই দুর্বোধ্য ভাষায় কি সব যেন আওড়াচ্ছেন। আমরা তখন নিচে বারান্দায় এসে বসে আছি। সন্ধ্যের ঝিরঝিরি বৃষ্টিটা এতক্ষণে একটু জোরে পড়তে শুরু করেছে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে কেদারবাবু বলতে শুরু করলেন, পদ্মাবতীর আদি বাড়ি চাঁদিপুর গ্রামে। সেখানকার সন্ধ্যা উপজাতির লোকেরাই থাকে। ও ছিল ওই গোষ্ঠী বংশেরই মেয়ে। আমি এই গেল বছর এক আত্মীয়ের বাড়িতে ওই গ্রামে গিয়েছিলাম। সেখানে তারা উপস্থাপনা করে তাদের গ্রামের সংস্কৃতি, চিত্রকলা, নৃত্য, এছাড়াও অন্যান্য অনেক কিছুই। পদ্মাবতীও খুব ভালো নাচত। তবে পদ্মাবতীর নৃত্য আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। ওদের নিজেদের এক বিশেষ ভাষা ছিল। আমি বেশ কিছুদিন পদ্মাবতীর সান্নিধ্যে থেকে ওই ভাষা বেশ রপ্ত করে ফেলেছিলাম।
আর সেই ভাষায় ওরা পুজো করত এক বিশেষ মূর্তির। একটু থামিয়ে বললুম, মূর্তি? দেবী মূর্তি নাকি অন্য কোনো বিশেষ মূর্তি? না না, দেবী মূর্তি নয়। আমি দাদার দৌলতে গ্রামের প্রায় সকল দেবদেবীর মূর্তিই দেখেছি, কিন্তু আমি কখনোই এই মূর্তি দেখিনি। আমি যদি তার বর্ণনা দিই তাহলে বলা হবে মূর্তিটা লালচে রঙের পাথরের তৈরি। একটা মুন্ডবিহীন সব দেহের ওপরে তিনি নৃত্য করছেন। নিম্নাঙ্গে বাঘছালির মতো একটা পরিধি, ঊর্ধ্বাঙ্গ বস্ত্রহীন, কিন্তু ওনার দীর্ঘ মোটা কালো কেশরাশি এবং একাধিক নরমুণ্ডের মালা দিয়ে আবৃত। আর মুখটা সম্পূর্ণ গোলাকার একটি মুখ। কপালের ঠিক মাঝখানে একটা চোখ, বড়, স্ফীত এবং গোলাকার। সাদাটি অংশটা প্রায় নেই বললেই চলে। নাকে আর গলায় দু জায়গাতেই একটা অদ্ভুত অলংকার পরিহিত। লম্বা একটা লালচে জিভ প্রায় গলা অবধি নেমে এসেছে। তার তিনখানা হাত, এক হাতে রয়েছে বীণা, এক হাতে রয়েছে খড়গ, আর এক হাতে রয়েছে নিজের শবদেহের কাটা মুন্ডুটা। মাথায় অগ্নির মতো একটা শিরোত্থান। এক রাতে আমি ওদের সমগ্র পুজোটা দেখেছিলাম। তেল, চন্দন, সিঁদুর, হলুদ এইসবের সাথে প্রধান পুরোহিত নিজের বুকের রক্ত দিয়ে পুজো করেন, আর তার সামনে একটা রাজহাঁসের বলি দেওয়া হয়। তার রক্ত দিয়েই মূর্তিটার অভিষেক করানো হয়। ওই একটা বিষয়ে ওই গোষ্ঠীকে আমার ভয় লেগেছিল। কোন নাম বলেছিলেন ওই মূর্তির? হ্যাঁ, আমি পরে প্রধান পুরোহিতকে মূর্তিটার নাম জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিলেন ওই মূর্তির নাম রুদ্রচণ্ডী, দেবী মহামায়ার এক উগ্র রূপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের ঘটনাটা বলুন। এই বিষয় নিয়ে আমি আর বেশি ভাবাভাবি করিনি, বরং পদ্মাবতীকে আমার খুব পছন্দ হয়েছিল, তাই তার সঙ্গে ভাব বাড়াতে থাকি। বেশ কিছুদিন গেলে অবস্থা বুঝে একদিন ওদের বড় পুরোহিতের কাছে পদ্মাবতীকে বিবাহের প্রস্তাব দিই। এ কথা শুনতেই তেনাদের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল। প্রধানত ওনাদের গোষ্ঠীর মধ্যেই নিজেদের বিবাহের রীতি ছিল, কিন্তু আমি একজন বাইরের লোক, অন্য সম্প্রদায়ের ব্যক্তি হয়ে বিবাহের প্রস্তাবটা দিয়েছি দেখে ওনারা শুরুতে একটু ইতস্তত বোধ করছিলেন। তাই আমিও বাধ্য হয়ে বলেছিলাম আমিও তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চাই। তখন ওনারা সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন আমাকে তাদের সম্প্রদায়ের একজন করে নেবার জন্য। তাদের প্রধান পুরোহিত আমাকে একটা গাছের শিকড় আর পাতার তৈরি আংটি পরিয়ে দেন। এই দেখুন, এই রকম, এখনো আমার আঙুলে আছে। আমরা দেখলুম কেদারবাবুর বাম হাতের অনামিকায় পরানো সেই আংটি। ওপরের দিকের অংশটা পাতার মতো, আর নিচের দিক ধরে রাখার অংশটা একটা শক্ত শিকড়ের মতো। আমি আর ভৈরবনাথ দুজনেই অবাক হয়ে আংটিটা দেখছিলাম। এদিকে তিনি বলে চলেছেন, এরপর আমার সাথে পদ্মাবতীর বিবাহের পর আমি মনস্থির করেছিলাম যে আমিও সেখানে পাকাপাকিভাবেই থাকব। কিন্তু তখনই সেই বিশেষ ঘটনাটা আমি জানতে পারলাম। তার জন্য সেখান থেকে পালিয়ে আসা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। অন্ধকারের মধ্যে লণ্ঠনের মিহি হলুদ আলোয় কেদারবাবুর মুখের ওপর একটা অদ্ভুত আলো ছায়া খেলা শুরু করেছে। কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে তার। তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে বললেন, সেই গোষ্ঠীর এক রীতি আছে। তাদের উপাস্য এই রুদ্রচণ্ডী দেবীর প্রত্যেক 12 বছর অন্তর অন্তর জাগ্রত হন।
তখন যিনি এই গোষ্ঠীর মহারানী থাকেন, ওনাকে তার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। দেবী রুদ্রচণ্ডী নাকি মানুষ রক্ত পান করে তাদের সুরক্ষা এবং সুস্থ সবল জীবন ধারণ করার আশীর্বাদ দেন, এবং পরবর্তী 12 বছরের জন্য আবার নিদ্রিত হন। ওই এক রাতে ওখানে অনেক বড় মহোৎসব হয়। আমি প্রথমত এইরকম একটা প্রথা রয়েছে শুনে আশ্চর্য হয়েছিলাম। তখনই আমি জিজ্ঞেস করলাম, কে সামনের বছরের মহারানী? কারণ ওনাদের শেষ মহারানী বলি হওয়া পর এই বছর নতুন মহারানী ঘোষণা হওয়ার কথা। প্রধান পুরোহিত বললেন, সেই মহারানী আমার স্ত্রী পদ্মাবতী। সেই সময় আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গোষ্ঠীর প্রথার নাম করে আর কত রকম কুসংস্কার মানা হয়। আমি এর ঘোর প্রতিবাদ করলাম, কিন্তু বুঝেছিলাম ওনাদের বোঝানো বৃথা। এত দিনের মেনে আসা রীতিকে ওনারা বাইরের একজনের কথায় পরিবর্তন করবেন না। তাই আমি এক গভীর রাতে পদ্মাবতীকে নিয়ে ওই পাষাণ গোষ্ঠী ত্যাগ করে চলে আসি কাশীতে। তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু ঠিক এই সময়ে আমাদের বিবাহ হয়েছিল গত বছর। এই বছর গত 2 দিন ধরে কাশীতে থাকাকালীন এই পাত্রে এই রকম নারকেলের জিনিস পেয়েছি। প্রত্যেকবার তাতে শ্বাসের পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পায়, আর ওই তেল জিরে পোড়ার অংশটা একটু একটু করে কমতে থাকে। তখনও পুরো বিষয়টা বুঝিনি, কিন্তু এখন ওর মুখে এই ভাষা শুনে সবটা বুঝতে পারলাম। আচ্ছা, ওই ভাষা তো আপনি বুঝতে পারেন, তাহলে উনি কি বলতে চাইল কিছু বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। এর অর্থ আমি সন্ধ্যা গোষ্ঠীর পরবর্তী মহারানী। আমায় আবার 12 বছর পর পিশাচ ভোগ হিসেবে নিজেকে নিবেদন করতে হবে। এইবার বুঝতে পারলাম পিশাচ ভোগ পাঠানোর আসল উদ্দেশ্যটা কি। এর এর কারণ কি ঠাকুর? এর কারণ হলো একটু একটু করে ওই রুদ্রচণ্ডী জেগে উঠছে, আর সে যত জেগে উঠছে আপনার স্ত্রী ততই তার দিকে আকৃষ্ট হচ্ছে। আরো ভালোভাবে বলতে গেলে আপনার স্ত্রীর শরীর একটু একটু করে পিশাচ ভোগ হিসেবে চিহ্নিত হচ্ছে। সাধারণত ওই মালায় যাকে শিকার হিসেবে ধরা হয় তার কিছুটা রক্ত ওই মালায় দেওয়ার দরকার হয়ে পড়ে, কারণ এই জিনিস একমাত্র মহিলাদের ওপরই প্রযোজ্য, এবং বাড়িতে একের বেশি মহিলা থাকলে পিশাচ ওই রক্ত শুকে নিজের শিকার চিনে ফেলে। কিন্তু তোমার বাড়িতে মহিলা বলতে তো ওই একজনই ছিল, তাই রক্তের প্রয়োজনই হয়নি। এর ফলে সে ধীরে ধীরে ফিরে যেতে চাইবে তার আদি গ্রাম চাঁদিপুরে। নিজের শরীর আর মনের ওপর সম্পূর্ণ পরিচালনার শক্তি থাকবে ওই রুদ্রচণ্ডী দেবীর। আমার কথাগুলো শোনা মাত্রই কেদারবাবু তার দাদার পায়ে ঝাঁপিয়ে পড়লে একরকম কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আমি আমি কোনো দিনও তোমার কাছে কিছু চাইনি দাদা। শুধু পদ্মাবতীকে তুমি ঠিক করে দাও, আমি আর কিছু চাই না। ঠাকুর, আপনিও পারলে একটু কিছু একটা করুন। আমি সারা বছর আপনার গোলাম হয়ে থাকবো। আমি ওকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারি। আপনি শুধু একবার বলুন কি করতে হবে। শান্ত হও কেদার, শান্ত হও, দেখছি কি করা যায়। তারানাথ, যেটুকু বুঝতে পারলাম, রুদ্রচণ্ডীকে আটকাতে হলে আমাদের প্রয়োজন এমন কাউকে যার মধ্যে দেবী মহামায়া জাগ্রত করা সম্ভব। কারণ তিনি যখন ওই দেবীর উগ্র রূপ, তখন সেই উগ্র রূপ দেবী মহামায়ার কাছেই পরাস্ত হবে। সেই ঊর্ধ্ব শক্তির আধারের কাছে তাকে তো নত হতেই হবে। সেটা আশা করি খুব একটা অসুবিধে হবে না। তান্ত্রিক মহলে এরকম কিছু সাধিকার খোঁজ আগামীকালই পেয়ে যাব।
কিন্তু তার আগেও আমাকে জানতে হবে কি করে এই পিশাচ ভোগ প্রক্রিয়াকে আটকানো যায়। আচ্ছা কেদারবাবু, ওই সন্ধ্যা গোষ্ঠী তো চাঁদিপুরের গ্রামের জঙ্গলে থাকতো, তা সেটা এখান থেকে প্রায় কত দূর? বেশি দূর নয়। আমাদের এই গ্রামের পর মহাশ্মশান, তারপর থেকে শুরু হচ্ছে চাঁদিপুর গ্রামের জঙ্গল। আজকের রাত্রের মতো আমি বন্ধনে করে দিলাম, পদ্মাবতী হয়তো মাঝরাতে নিজের গ্রাম যাওয়ার চেষ্টা করত, সেটা অন্তত আটকানো গেছে। কিন্তু তার পিশাচ রূপকে আটকানোর ক্ষমতা আমার নেই। তারানাথ, কাল একবার ওনার সাথে বসতে হবে। ভীমেশ্বরী তারার কথা বলছো তো? তিনি কি আসবেন? খবর নিয়েছি তিনি আসছেন। যদি আসেন তাহলে অবশ্যই বসতে হবে। সমাধান থাকলে একমাত্র তার কাছেই থাকবে। রাতের নিশ্চিন্দ্র অন্ধকারের মধ্যে দিয়ে তখনও বৃষ্টির বড় বড় ফোঁটা পড়েই চলেছে। আবহাওয়াটাও প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। ভৈরবনাথের রাতের খাওয়া দাওয়া শেষ হলে আমাদের নিচের একটা ঘরে শুতে দিল। ঘরটা বেশ পরিপাটি, বেশ গুছানো। দক্ষিণ দিকের জানালা দিয়ে শীতল ফুরফুরে হাওয়া আসছে। একদিকে একটা 17 ইঞ্চি পেতে রাখা, আর তার উপর নরম গদি। আর একদিকে একটা কুঁজোয় জল ভরে রাখা। ক্লান্ত শরীর আর মগজ বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে ঢলে পড়ল। সেদিন রাতে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। রাত তখন কত ঠিক খেয়াল নেই, হঠাৎ ঘুমটা ভাঙল একটা চাপা গোঙানির শব্দে। ঘুম ভাঙতেই মনে হলো বৃষ্টির প্রকোপটা যেন আরো বেড়ে গিয়েছে। সারা ঘর জুড়ে একটা অস্বাভাবিক ভ্যাপসা গন্ধ আর গুমোট ভাব অনুভব হলো। তার সঙ্গে একটা চাপা গোঙানির আওয়াজ পেলুম। এপাশের জানালা খুলে দেখলাম বৃষ্টির মধ্যে বাইরে দাওয়ায় বসে কে গোঙাচ্ছে। এ তো কেদারবাবুর স্ত্রী পদ্মাবতী। লণ্ঠনের একটা মৃদু আলো ঝোলানো ছিল দাওয়ার একটা পাশে। তারই মৃদু আলোয় দেখলাম তার শারীরিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। সে দু হাতে আর দু পায়ে ভর দিয়ে বসে রয়েছে। পিঠের দিকে একটা কুঁজো মতো কি বেরিয়ে আছে। মাথার চুলগুলো সাদা কালো মিশ্রিত হয়ে উঠেছে, আর আর চোখ দুটো ঘোলাটে, আর কোনো মনি নেই। একটা একটা মনিবিহীন চোখ। বাকি অংশ ঠিক যেরকম স্বাভাবিক থাকার কথা সেরকমই আছে। হঠাৎ কেউ দেখলে বলবে মধ্যবয়স্ক কোনো মানুষের বার্ধক্য নেমে এসেছে, এমন একটা বাড়ির বউ লাগছে তাকে দেখে। চার পায়ের প্রাণীগুলোর মতন বসে আছে। আমি বুঝতে পারলুম ওই রুদ্রচণ্ডী কেবল তাকে শুধু টানছেই না, বরং ওর শরীরকে একটু একটু করে নিজের করে নিচ্ছে, যাতে সে নিজের গ্রামে সম্পূর্ণ শক্তিতে ফিরে যেতে পারে। আজ বেরোতে পারছে না, কারণ ভৈরবনাথ বন্ধনী দিয়ে রেখেছে। বাইরে বের হতে গেলেই একটা অদ্ভুত অদৃশ্য শক্তির কাছে ধাক্কা খেয়ে বারংবার ফিরে আসতে হচ্ছে। বারবার শূন্যে আঘাত করছে, কিন্তু কিন্তু কিছুতেই বেরোতে আর পারছে না। তারপর হঠাৎ করেই এক সময় শান্ত হয়ে গেল। সব চুপচাপ, নিস্তব্ধ। লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল। সাথে সাথে একটা গুমোট অন্ধকার জায়গাটাকে গ্রাস করে নিল। এখন শুধুমাত্র তার শারীরিক অবয়বটুকু বুঝতে পারছি। চার পায়ে ভর দেওয়া থেকে উঠে এবার দু পায়ে মানুষের মতন উঠে দাঁড়ালো। এমন সময় কোথাও আশেপাশে বাজ পড়ল।
বিদ্যুতের ঝলকানি এসে পড়ল সেই দাওয়ায়। কয়েক মুহূর্তের জন্য জায়গাটা সাদা আলোয় ভরে গেল। আমার দিকে পিছন ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। আমি বুঝলাম সে কিছু একটা আন্দাজ করেছে, হয়তো আমার উপস্থিতি লক্ষ্য করেই থেমে গিয়েছে। তারপর কণ্ঠ দিয়ে অদ্ভুত রকমের হাসি দিয়ে আবার সেই সন্ধ্যের মতো অদ্ভুত ভাঙা ভাঙা গলায় সন্ধ্যা ভাষায় বলল, বলেন চোখে গুচুনি না। কাট রে কাট, চুটতে বলেন चोखे को चुनी ना। नहीं छोड़ूंगी, उसको देखूंगी, उसको देखूंगी, उसको देखूंगी मैं। তারপর আবার হাসতে হাসতে শরীরটাকে এঁকিয়ে বেঁকিয়ে দোতলার ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম কথাগুলো বলার সময় আমার দিকে একবারও ও তাকালোও না। ওগুলো যে আড়াল থেকে দেখতে থাকা আমার বিষয়েই বলেছে, তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু কি বলে গেল সেটাই বুঝতে পারলাম না। হুমকি জাতীয় যে কিছু একটা, সে ব্যাপারে আমি নিশ্চিত। কি বলল সেটা পরের দিনকে কেদারবাবুকে একবার জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। আমি আবার ফিরে এসে নিজের স্থানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে আমি একটা স্বপ্নাদেশ পেলাম। স্বপ্নে দেখছি আমি এক অতি ঘন জঙ্গলে হেঁটে চলেছি। জঙ্গল শেষ হয়ে শ্মশানে প্রবেশ করেছি। শ্মশানে তখনও বেশ কয়েকটা মৃতদেহর শেষকৃত্যের আগুন জ্বলছে। শ্মশানের কোণে এক জীর্ণ বস্ত্রে পরিহিত মহিলা শ্মশানের একটি পোড়া কাঠ মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছে। আমি তার দিকে একটু এগিয়ে যেতেই সে মুখের ভেতর থেকে পোড়া কাঠ বের করে ইশারায় আমাকে তার কাছে ডাকলে। তখনই একটা চেনা কণ্ঠ আমার কানে ভেসে আসতে লাগলো। আয়, জলদি আয়, চটপট কর। বেশিক্ষণ সময় ধরে এইভাবে বসে থাকতে পারবো না। আয় আয়, আমার কাছে আয়। আরে, এই কণ্ঠস্বর যে আমার চেনা। প্রায় এক যুগ পর আমি কণ্ঠস্বর শুনছি। এই যে আমার প্রথম গুরুর স্বর, মাতু পাগলি, পিশাচ সিদ্ধ মাতঙ্গিনী মা। ধীরে ধীরে তার কাছে গেলাম। তার কাছেই যেতে দেখলাম তিনি উগ্র মেজাজে আছেন। সেই একই রূপ, একই তেজ, বয়সের যেন কোনো বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। আগের মতোই নোংরা জীর্ণ বেশভূষা, উস্কো খুস্কো চুল, হাতে এক টুকরো কাঠ কয়লা, সেটাকে অবলীলায় চিবিয়ে যাচ্ছে। আমি ওনাকে প্রণাম করে বললুম, প্রণাম গ্রহণ করুন মা। কেন ডাকলেন আমায়? কোন ধরে উঠবস কর দেখি। সেই এক পুরনো কঠিন নির্লিপ্ত ভঙ্গিমা। আমিও কেমন বাধ্য ছেলের মতো বুড়ো বয়সে কান ধরে উঠবস করার ভঙ্গিমা করলুম। দুবার করার পরই তিনি বললেন, শরীরের খাটুনিতে যখন এতই কষ্ট, তখন মাথার খাটনি তো খাটতে পারিস। বাইরের জগতে বলিস না কাউকে তুই আমার শিষ্য। জগতে আমার একটা নাম আছে। তোর মতো শিষ্যের গুরু হওয়ারও পাপ। কিন্তু আমি কি দোষ করেছি মা? তিনি এবার উঠে এসে ঠাস করে আমার গালে একটা চড় কষালেন। তারপর রেগে মেগে বললেন, নিজের মেয়ের উপর কোনো ভরসা নেই নাকি সবকিছু ভুলে মেরেছিস? ভুলবি তো। সব বৃদ্ধি যদি এই ব্যবসাতেই লাগাস, তাহলে তো ঘরের জিনিস ভুলেই যাবি। এই যোগমায়া সম্পর্কে কি বলেছিলাম বল দেখি তাড়াতাড়ি। আমি ভেড়ার মতন দাঁড়িয়ে, আর প্রথমে কি বলবো বুঝতে পারলাম না।
সব কিছুই যেন মাথার মধ্যে গুলিয়ে যাচ্ছে। একটু একটু করে মনের মধ্যে উত্তরটা গুছিয়ে বলা শুরু করলাম। দেবী যোগমায়া হলেন দেবী দশমহাবিদ্যা, মানে ওই 10টি রূপের মিলিত একটি রূপ, যিনি জগৎকে ধারণ করেন। তিনিই সৃষ্টি, তিনিই ধ্বংস, তিনিই তো জগৎ সংসারকে রক্ষা করেন। তিনি সকল আধারকে দূরে করে আলোর সঞ্চারণ করেন। তিনি লাল পাড় সাদা শাড়ি পরিধান করে থাকেন, ডান হাতে জগৎ সংসারকে আশীর্বাদ করছেন এবং বাম হাতে একটি পদ্ম ধারণ করে আছেন। দেবী ত্রিনয়না আর কেশগুচ্ছ উন্মুক্ত। আরে বুঝতে পারছিস আমি কাকে যোগমায়া বলতে চাইছি? কি এখনো মাথায় ঢোকেনি? আপনি কি কোনোভাবে ভীমেশ্বরী তারার কথা বলছেন? কথাকার সামান্য কথাটা বুঝে নিতে তোর এতটা সময় লাগলো? এই সাক্ষাৎ দেবীর রূপ, ওর মধ্যেই দেবী শক্তির আধার রয়েছে। হ্যাঁ, আমার মাথায় ছিল না মা, আমি ক্ষমা প্রার্থী। কেমন দেখলে গা জ্বলে যায়। দূরে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা। 3 কালি গিয়ে 1 কালি ঠেকেছে, এখনো বুড়ো ভামকে আমায় সবকিছু শিখিয়ে দিতে হবে? শেষবারের মতো তোকে সাহায্য করলাম, এরপর আমার থেকে আর কোনো রকম সাহায্য চাইবি না, বুঝলি? দূরে যা, এখান থেকে দূরে যা। তারপরেই ওনার মুখটা কেমন এঁকে বেঁকে যেতে শুরু করলো, কেমন যেন ঘোলাটে হয়ে আসছে আমার দৃষ্টি। উনি হাসছেন কালো দাঁতগুলো বের করে, নাক মুখ খিঁচিয়ে আমাকে দেখে হাসছেন। তখনই সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। সকালের শান্ত স্নিগ্ধ আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করেছে। এখনো আকাশে হালকা হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তবে মেঘের আড়ালে সূর্য উঠেছে। চারি তখনও ঘুমোচ্ছে। আমি উঠে এসে বাইরে বেরিয়ে দেখলাম ভৈরবনাথ দাওয়ায় বসে রয়েছে, তার হাতে ধরে তখনও একটা নারকেলের মালা। কেদারবাবু এখনো বোধহয় ওঠেননি। আমি মালাটাকে হাতে নিয়ে দেখলাম, আজ সম্পূর্ণ অংশটাতে শ্বাস রয়েছে, তবে তার উপরেও তেল আর কালো জিরে ছড়িয়ে রাখা। উপর থেকে অল্প মাটিতে 2টো ধূপকাঠি জ্বলছে। হিসাব অনুযায়ী আজকে রাতেই পদ্মাবতী ওই গ্রামে গিয়ে নিজেকে বলি প্রদত্ত করবে। ভৈরবনাথ আমার দিকে ফিরে বলল, আমাদের হাতে একদম সময় নেই, আজকেও এক বন্ধনী করে দিতে হবে আমাদের, আর যত তাড়াতাড়ি সম্ভব উনার সাথে কথা বলতে হবে। না, আজকে কোনো রকম বন্ধনী করা যাবে না। আজ রাতে পদ্মাবতীকে মুক্ত রাখতে হবে। মুক্ত রাখতে হবে? কিন্তু কেন? আমি তাকে বুঝিয়ে গত রাতের সমস্ত ঘটনা বলল। সবটা শোনার পর সে বলল, আজকে বন্ধনী করলে ওই পিশাচ ক্ষোভে পদ্মাবতীকে ভিতর থেকে মেরে ফেলবে। সর্বনাশ! তাহলে আমাদের কাজটাও তো খুব শিগগিরই করতে হবে। কাকে যোগমায়া রূপে আহ্বান করা যায় কিছু ভাবলে? হ্যাঁ, ভেবেছি ওনাকেই আহ্বান করব। উনাকে বলতে বিশ্বম্ভরী তারাকে? হ্যাঁ, ভীমেশ্বরী। উনি অসীম শক্তির আধার। ওনার মধ্যে দৈবিক শক্তি বিরাজমান। উনি ধ্বংস এবং সৃষ্টি উভয়ের প্রতীক। ওনার তেজ স্বয়ং যোগমায়ার সঙ্গে তুলনীয়। তাছাড়া গত রাতে আমার প্রথম গুরুও আমাকে স্বপ্নাদেশে ওই একই আদেশ করেছে। কিন্তু উনি কি রাজি হবেন? তুমি তো জানোই ওনার মেজাজ, ওনার মতিগতির কোনো ঠিক ঠিকানা নেই। বুঝিয়ে বলতে হবে, আমাদের হাতে সময় আছে আজকে মধ্যরাত অবধি, কারণ মহালয়ার দেবীপক্ষের অমাবস্যা আজ রাত 12টা 41 মিনিটে পড়েছে। সুতরাং
তার আগে বলি হবে না। আর আজকে মহাশ্মশানে দেবী মহামায়ার যোগ সাধনা শুরু হবে বেশ কিছুক্ষণের মধ্যে। ওইটুকুই আমাদের হাতে সময়। আমি ভাবছি কেদারকেও সঙ্গে নিয়ে যাব। ওর স্বামী তো, আর তার উপরে সাধারণ মানুষ। আমাদের কথায় রাজি না হলেও ওর মুখের কথায় রাজি হলেও হতে পারে। কে রাজি হবেন? আর কোথায় নিয়ে যাবে আমাকে? কেদারবাবু কখন যে দাওয়ায় এসে দাঁড়িয়েছে তা খেয়াল করিনি। তিনি ভৈরবনাথের হাতে মালাটা দেখে তড়িঘড়ি দৌড়ে এলেন। নারকেলের মালাটা দেখে ভয়ার্ত চোখে আমাদের দিকে তাকালেন। তারপর দ্রুত দৌড়ে গেলেন ওপরের ঘরের দিকে। ওনার পেছন পেছন আমরাও গেলাম। পদ্মাবতী দেবী দেখলুম এখনো ঘুমোচ্ছে, তবে তাকে দেখে যেন মনে হচ্ছে সে খুবই ক্লান্ত। আর মুখ দেখে মনে হলো তার বয়স যেন অস্বাভাবিকভাবে কিছুটা বেড়ে গিয়েছে। কেদারবাবু তার পা দুটোকে ধরে ধপ করে বসে পড়লে, তারপর কাতর কণ্ঠে বললে, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না ঠাকুর। কি হচ্ছে আমার পদ্মাবতীর সঙ্গে? এ মতাবস্থায় আমি তাকে গত রাতের কোনো কিছুই বললুম না। কি দরকার? এতে তিনি আরও ভেঙে পড়তে পারেন। পরিবর্তে আশ্বস্ত করে বললুম, দেখুন, আজ রাতে আপনাকে আমরা একজনের কাছে নিয়ে যাব। আপনি কেবল তার কাছে গিয়ে আপনার প্রার্থনা জানাবেন। আমার বিশ্বাস উনি আপনার কথা ফেলতে পারবেন না। কিন্তু তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। কয়েকটা জিনিস বলছি, সেগুলো আনিয়ে রাখুন। ধরে নিতে পারেন এগুলো ওনার গুরুদক্ষিণা, আর বাকি জিনিসগুলো হলো পুজোর উপকরণ। যেমন ধরুন তেল, চন্দন, ডাব, মাছ, সিঁদুর, নীলকণ্ঠ ফুল, মাটির সরা, আটা, আর ওই 1 বোতল দিশি মদ। আর হ্যাঁ, এগুলোর সঙ্গে ওই একটু পচা শোল মাছ আর ওই চাল পেলে নিয়ে আসবেন। পচা শোল মাছ? পচা শোল মাছ দিয়ে কি হবে? কাজ আছে, আপনি নিয়ে আসবেন। এখন আপনি বেরিয়ে যান সময় থাকতে। আমরা পদ্মাবতীর কাছে আছি, কোনো চিন্তা নেই। ভদ্রলোক পাল্টা কোনো প্রশ্ন না করে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। ভৈরবনাথ আমার কাছে এসে জিজ্ঞেস করল, হঠাৎ চাল আর পচা শোল মাছ দিয়ে কি হবে? ওগুলো আমার জন্য লাগবে। আমরা 3 জনেই যদি শ্মশানে যাই, তাহলে এদিকে কাউকে তো প্রয়োজন পদ্মাবতীর কাছে থাকার জন্য। আচ্ছা, তার জন্য কি ভেবেছো? আমি পদ্মাবতীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, আমি দ্বৈত সত্তা অবলম্বন করব। তোমরা 2 ভাই যাবে ভীমেশ্বরী তারার কাছে। আমার দ্বৈত চরিত্র তোমাদের সঙ্গে থাকবে, আর বাস্তবে আমি থাকব পদ্মাবতীর সঙ্গে। কোনো কারণবশত তোমরা যদি সফল না হও, তাহলে আমাকে বিকল্প ভাবতে হবে। বুঝলাম, নিজের সত্তাকে 2 ভাগে ভাগ করতে তোমার এই খাদ্যের প্রয়োজন। আমি সম্মতি জানিয়ে পদ্মাবতীর মাথায় হাত বোলাতে লাগলাম। ইতিমধ্যে 4ই দোতলার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমি ভৈরবনাথকে জিজ্ঞাসা করলুম, তোমরা কালকে সারাদিন কি খেয়েছো? সেরকম কিছুই খাওয়া হয়নি। যা যাচ্ছে তাতে তো খাওয়া দাওয়া মাথায় উঠেছে। ঠিক আছে, আজকের রান্না না হয় আমিই করে দেব। 4ই ব্যাপারটা নিজে থেকে বলাতে আমি বেশ খুশি হলুম। বললুম, ঠিক আছে তাহলে মা, আমি পচা শোল মাছ আনতে দিয়েছি, তুই তো জানিস কি করতে হবে। 4ই ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলে। তারপর পদ্মাবতীর সামনে এসে একবার চোখ বন্ধ করে তার কপালে হাত রেখে দাঁড়ালো। তার এরকম আচরণ দেখে আমিও ঠিক বুঝতে পারছিলাম না সে করতে কি চাইছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর সে চোখ বন্ধ করে উচ্চারণ করল, রক্ত, মৃত্যু, প্রচুর রক্তের স্বাদ পাবেন উনি। হ্যাঁ, আজ রাতেই পাবেন। জয়, জয় হবে দেবী মহামায়ার।
নতুন নতুন করে সব কিছু শুরু হবে। দেবী মহামায়ার মনুষ্য রূপ হিসাবে ওনাকে ডাকা হবে। এসব কি বলছো তারানাথ? আমি কি বলি, ওর মধ্যে এই শক্তি যে অল্প বিস্তর রয়েছে, ভবিষ্যতের কিছু টুকরো টুকরো জিনিস ও নিজে দেখতে পায়, ও সেটাকেই তুলে ধরে মাঝে মাঝে আমার সামনে বলে। তবে সম্পূর্ণ ঘটনা দেখার শক্তি এখনো সে লাভ করেনি। বললুম, চারিমা, তুমি এখন নিচে যাও। চারি নিচে চলে গেল। ভৈরবনাথ সঙ্গে সঙ্গে আমার পাশে এসে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে যদি ভবিষ্যতের টুকরো টুকরো ছবি দেখতে পায়, তাহলে ও যেগুলো বলল, পদ্মাবতী নাকি প্রচুর রক্তের স্বাদ পাবে, মহামায়ার জয় হবে, মহামায়ার মনুষ্যরূপ হিসেবে ডাকা হবে, এই সব কিছুর মানে কি? মানে তো আমিও পুরো বুঝতে পারছি না, কারণ আমার কপালেও তখন চিন্তার ভাঁজ পড়ল। চারি যা যা বলে গেল তার দুরকম অর্থ হতে পারে। তবে আমাদের মাথায় প্রথম যেটা এসেছিল, পদ্মাবতী কেন রক্তের স্বাদ পাবে আর দেবীর জয় হবে কি করে? তাহলে কি আমরাই পরাজিত হব? ওই সন্ধ্যা গোষ্ঠীর পুরোহিতই কি তাহলে জিতে যাবে? সত্যি বলতে চারি যা বলে গেল তাতে আরও সবকিছু অগোছালো হয়ে গেল। ভৈরবনাথ আমায় চুপ থাকতে দেখে চলে গেল। খুবই উৎকণ্ঠার সাথে ঘড়িটা যেন টিকটিক শব্দ করে চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কেদারবাবু ফিরে এলেন সমস্ত জিনিসপত্র নিয়ে। ঠিক সেই সময় ভৈরবনাথ আমার কাছে একটা মৃত চড়াই নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে একটা কৌতুকের হাসি হেসে বলল, বিশ্বম্বরী তারা আজ কোনো মতেই বারণ করতে পারবে না। আমিও মৃদু হেসে সায় দিলাম। দুপুরের খাবারের পর আমি একটু বিশ্রাম নিলাম। সকালে নিরামিষ আহার গ্রহণ করেছিলাম। একা আমি চাল ফুটিয়ে ভাত করে আহার করেছিলাম, আর পচা শোল মাছের তেল ঝোল গ্রহণ করেছিলাম। আসলে দ্বৈত সত্তার আবির্ভাব করার জন্য এই খাদ্য গ্রহণের বিশেষ ভূমিকা রয়েছে। রোদ সামান্য পড়ে আসতেই পদ্মাবতীর মধ্যে ধীরে ধীরে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। ঘুমের মধ্যেই সে যেন এক বিশেষ কিছুর গন্ধ শোকার চেষ্টা করছে। তখন আমিও একটা গন্ধ পেলুম। পোড়া তেল আর ওই বললুম না, ওই কালো জিরের মধ্যে নারকেলের শ্বাস রেখে দিলে যেরকম একটা উগ্র অথচ মিষ্টি গন্ধ আসে, অনেকটা সেরকম। আমি সাথে সাথে তার ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমাকে দেখে বিষয়টা ভৈরবনাথ আন্দাজ করেছিল। সে সঙ্গে সঙ্গে কেদারবাবুকে নির্দেশ করল, পদ্মাবতীকে কেউ আহ্বান করছে, এই গন্ধ তারই লক্ষণ। আশেপাশে গিয়ে দেখো তো কেউ কিছু পোড়াচ্ছে কিনা। কেদারবাবু তাড়াহুড়া করে নিচে নেমে আশপাশটা ঘুরে দেখল, কিন্তু না, কোথাও কিছুই নেই, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে আবার ওপরে এসে আমাদেরকে বলল, কাউকে তো দেখতে পেলাম না ঠাকুর। এদিকে ততক্ষণে পদ্মাবতীর চোখ খুলে গেছে। ওনার চোখ দুটো এখন সম্পূর্ণ ঘোলাটে আর ধূসর দেখাচ্ছে। হঠাৎই শটান হয়ে উঠে বসে পড়লেন খাটের ওপর। পোড়া মিষ্টি গন্ধটার বদলে এখন কেমন জানি উটকো একটা মরা পচা গন্ধ ভেসে আসছে। ধীরে ধীরে পদ্মাবতী আমাদের দিকে ফিরে তাকালেন। ওনার শরীরের আর মুখের চামড়ায় এ কেমন যেন পচন ধরে লালচে দাগ হয়ে গিয়েছে। আমাদের দিকে তাকিয়ে কালচে দাঁত বের করে চওড়া হাসি হাসছে। সেই বীভৎস হাসিটা নিঃশব্দে হাসতে লাগলো। পচা দুর্গন্ধটা ওখান থেকেই আসছে। ভৈরবনাথ তাকে দেখে বলল, আহ্বানের উত্তর পাঠাচ্ছে। মিষ্টি উগ্র গন্ধটা তাকে আহ্বান করেছিল। একই 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 এইসব কি হচ্ছে? হঠাৎই তার কথাটা মাঝপথে আটকে গেল। আমি আর কেদারবাবু দেখলুম এক ঝাঁক মাছি
পিশাচমুখী হাস্যকর মুখটার চারিদিকে ঘিরে রয়েছে। তার পচা চামড়ার উপর বসে আছে আর সেখান থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে। পদ্মাবতী এখনো নিঃশব্দে হেসেই চলেছে। কেদারবাবু চিৎকার করে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলেন। আমি তাকে কোনো মতে আটকে রেখে বোঝানোর চেষ্টা করলুম, নিজেকে শান্ত করুন কেদারবাবু, আপনি ভেতরে যাকে দেখছেন তিনি আপনার স্ত্রী নন, এক ভয়ানক উপজাতি সম্প্রদায়ের রুদ্রচণ্ডী পিশাচ। ওনার প্রতিটা কাজই হবে আপনাকে বিভ্রান্ত করার, যাতে আপনি বিভ্রান্ত হয়ে ভুল করেন। দোহাই আপনার, আপনি কোনো ভুল করবেন না। তা না, হাতে দিকটা একবার দেখো। তখন আমরা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লাম। ভৈরবনাথের মুখে একটা ভয় আর বিস্ময়ের ভাব। আমরা আবার জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখলুম। পদ্মাবতীর শরীরটা এখন মাটি থেকে কিছুটা ওপরে শূন্যে ভাসছে। ওনার সারা শরীরের চামড়ায় বড় বড় গর্ত প্রকাশ পেয়েছে। কতগুলো সাদা পোকা সেই গর্তে ঢুকছে আর বেরিয়ে আসছে, কিন্তু কিন্তু তিনি এখনো সেই অদ্ভুত চওড়া অমানবিক হাসি মুখে লাগিয়ে রেখেছেন। এই দৃশ্য দেখে কেদারবাবুর শরীর খারাপ করতে লাগলো। তিনি এক প্রকার কাশতে কাশতে বমি করে ফেললেন। ওনাকে দেখে মনে হচ্ছে যেন কেউ ওনার ভেতরে সমস্ত কিছুকে টেনে বার করার চেষ্টা করছে। দিনের অন্তিম সময়টা আমাদের এরকম উৎকণ্ঠার মধ্যেই অতিবাহিত হয়েছিল। তারপর ধীরে ধীরে একটা অন্ধকারের চাদর কেউ যেন আকাশে বিছিয়ে দিয়ে গেল। এদিকে ভৈরবনাথ আর কেদারবাবু দুজনেই প্রস্তুত হলেন মহাশ্মশানের দিকে যাবার জন্য। আমি তখন নিজের ঘরে প্রবেশ করে ধ্যানমগ্ন হলাম। তাদেরকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম তাদেরকে রওনা দিতে আমি সঠিক সময়ে তাদের কাছে উপস্থিত হব। তাই ওনারা আর আমার জন্য অপেক্ষা করেনি। আর তাছাড়াও এই জিনিসের প্রয়োগ যতটা কম সময়ের জন্য করা যায় ততই ভালো। নেহাত আজকের যা পরিস্থিতি তাতে আমাকে অনেকক্ষণই এই জিনিসের প্রয়োগ চালিয়ে যেতে হবে, তাই অতিরিক্ত সময় নষ্ট করতে চাইনি। তারা সকালে নিয়ে আসা জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন। চারি আমার সঙ্গেই বাড়িতে রইল। আচ্ছা, এবার তোমাদের সুবিধের জন্য আমি দুদিককার কথা একবারেই বলবো, আলাদাভাবে বলতে পারবো না। আশা করি ভুল ত্রুটি ক্ষমা করবে তোমরা। আমরা সাই দিতেই উনি দ্বিতীয় পাশিংশ ধরালেন। হ্যাঁ, তো যা বলছিলাম, কিছুক্ষণ পর আমার মনে হলো শরীরের কোনো একটা ছোট অংশ বেরিয়ে গেল। এমন অবস্থায় শরীরটা প্রাথমিকভাবে একটু দুর্বল লাগে, তারপর ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর শরীরটা ঠিক লাগলে আমি বাইরে বেরিয়ে আসি। চারি আমায় জিজ্ঞেস করলো, কাজ শুরু করব বাবা? উপরের ঘরে পদ্মাবতী এখনো অঘরে ঘুমাচ্ছে। ঠিক আছে, শুরু করে দে। চারি আগে থেকেই জানতো আজ কেন আমি তাকে রান্নার দায়িত্ব দিয়েছি, যাতে রান্নার জিনিসপত্র কোথায় রাখা, কিভাবে রাখা, এই সব কিছু জানতে পারে সঠিক সময়, যেন সময়ের অপচয় না হয়। কিছুক্ষণের মধ্যেই সে রান্নাঘরের মধ্যে থেকে এক বাটি হলুদ আর চন্দন গুলতে গুলতে বেরিয়ে এলো। মিশ্রণটা একটু থকথকে হলে আমরা দুজন পদ্মাবতীর ঘরের সামনে এসে উপস্থিত হলাম। চারি এবার খুব সন্তর্পণে পা টিপে টিপে পদ্মাবতীর ঘরে প্রবেশ করল। আমি তখনও বাইরের বারান্দায় দাঁড়িয়ে দরজার চৌকাঠে মন্ত্র ফুঁতে ছাই লাগাতে শুরু করলাম।
যদি কোনো কারণবশত চারি কাজ করার সময় রুদ্রচণ্ডীর পিশাচ জাগ্রত হয় এবং যদি চারি বেরোতে অক্ষম হয়, তখন তাকে এই গণ্ডি রক্ষা করবে। এই মন্ত্রফুত ছাই আমাকে মাতু পাগলি দিয়েছিল উচ্চতন্ত্রের পিশাচ সিদ্ধ মাতঙ্গিনী মা। যদি চারি বেরিয়ে আসতে না পারে, তবে ওই গণ্ডির শক্তিকে চারি নিজের চারপাশে একটা ছোট বলয় হিসেবে ব্যবহার করতে পারবে। ওই পিশাচ ওকে স্পর্শও করতে পারবে না। চারি অত্যন্ত সতর্কভাবে পায়ে পাতায় হলুদ আর চন্দনের মিশ্রণ লাগাতে শুরু করল। এর কারণ সেই পিশাচ গন্ধ শুকে শুকে নিজের শিকার আর গন্তব্যকে অনুধাবন করে, কিন্তু হলুদ আর চন্দনের মিশ্রণের মিষ্টি গন্ধ তাকে মাঝে মাঝেই তার লক্ষ্য থেকে বিচলিত করবে, ফলে আমাদের কিছুটা সময় লাভ হলেও হতে পারে। হলুদ আর চন্দনের মিশ্রণ সম্পূর্ণ লাগানো শেষ হলে সে আগের মতো নিঃশব্দে বেরিয়ে এলো, আর আমিও তখন আবার গণ্ডিটা তুলে নিই। আজ রাতে ওকে আটকানো একেবারেই উচিত নয়। পদ্মাবতী দেবীর মুখে একটা শীতল স্থিমিত হাসির রেখা। দরজা বন্ধ করে এরপর আমরা রান্নাঘরে এসে দাওয়ায় চালের বস্তা ফেলে চাল ছড়িয়ে রেখে দিই। এরপর যখন এই পিশাচ বাইরে আসবে, তখন ওনার হলুদ আর চন্দন মিশ্রিত পায়ের পাতায় চালের দানা লেগে যাবে। চাল, হলুদ আর চন্দন এই দিন একত্রে বেশ ভালোভাবে শোষক হিসেবে কাজ করে। যখনই ওই পিশাচ পদ্মাবতীকে ওনার অধীনে আনার চেষ্টা করবে, ঠিক তখনই ওই তিন বস্তু ওনাকে এই জগতে টেনে রাখবে। এরপর আমাদের নিজেদের ঘরে সঠিক সময়ের অপেক্ষা শুরু হলো। ওদিকে রাত ক্রমশ বাড়তে শুরু করেছে। বালিয়াড়িপূর্ণ মহাশ্মশানে সন্ন্যাসী আর সাধক দলের আগমন শুরু হলো। নিঝুম নিঃশব্দপূর্ণ স্থানটা আজ একটু একটু করে জমাটি হয়ে উঠছে। সাধকের দল ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে নিজেদের মতো করে আগুন জ্বালিয়ে আপাতত একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে চলেছেন। মাঝখানে দাঁড় করানো আছে দেবী মহামায়ার মূর্তি। তাকে ঘিরে গোল করে সকলে বসে আছি। আমরা ইচ্ছে করেই একটু পিছনের দিকে বসেছি। বেশ কিছুক্ষণ পর দেখলুম সকলে একই দিকে তাকাচ্ছেন, চোখে মুখে ভক্তি ভরে শ্রদ্ধা। তাকিয়ে দেখি এক দীর্ঘদেহী মহিলা তান্ত্রিক, পরনে কালো একটি কাপড়, লম্বা সাদা কালো চুল, গলায় আর হাতে রুদ্রাক্ষের মালা, কপালে একটি সিঁদুরের টিকা, বেশ স্বাস্থ্যবতী, মুখে চিরাচরিত্র ভঙ্গিতে একটা অস্বাভাবিক ভাব। সামনে আসতেই সকলেই মাথা নিচু করে প্রণাম জানালেন। আমরাও তাই করলুম। ওনার তেজ দেখে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। দেবী মহামায়াটিকে সর্বপ্রথম প্রণাম করলেন। প্রত্যেকের নতমস্তকের দিকে একবার চোখ বুলিয়ে সম্পূর্ণ পৃথক এবং একাকী স্থানে একা বসলে। এরপর সকলে আবার আগের মতোই কথাবার্তা শুরু করলেন। সুবোধবাবু ফিসফিস করে বললেন, বাবারে, মেয়ে মানুষ এত তেজি হয় জানতাম না তো। সে কি বলছেন? আমাদের দেশের মহাবিদ্যার প্রত্যেকেই তো নারী। কি অসম্ভব তেজ দেখুন! দেবী দুর্গা, কালী, ছিন্নমস্তা, ধূমাবতী, এনারা প্রত্যেকেই তো মহাতেজী, প্রত্যেকেই তো নারী। তা অবশ্য ঠিক। আচ্ছা, আমরা কি এনার কাছে এসেছি? হ্যাঁ, ইনি সেই যার মধ্যে দেবী মহামায়ার শক্তিকে আধার হিসেবে পুজো করা সম্ভব। উনি সেই সাধিকা, ভীমেশ্বরী তারা।
তাড়াতাড়ি চলো, এদিকে এখনো কিছুই শুরু হয়নি, ওনার সঙ্গে একবার কথা বলে নেওয়াই যাক। এরপর আমরা তিনজনই উঠে এসে তার সামনে হাত জড়ো করে প্রণাম করে বসলাম। এরপর তিনি আমাদের দিকে এক মায়াময় হাসি হেসে বললেন, আমি জানি তোরা কেন এসেছিস। এরপরেই কেদারবাবু হাউ মাউ করে বলতে শুরু করলো, মা, বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমার স্ত্রীর অবস্থা খুবই শোচনীয়। ভীমেশ্বরী তারা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে একটু রেগে বললেন, আহ, একবার বললাম তো আমি সব জানি। কথা কানে যায় না নাকি? কিন্তু আমার যে গুরুদক্ষিণা লাগবে, এনেছিস সেই জিনিস? ভৈরবনাথ সঙ্গে সঙ্গে তার থলে থেকে দিশি মদের বোতলটা বের করলো। বের করে ওনার পায়ের সামনে রাখলো। তারা মা সেটাকে হাতে তুলে নিয়ে একটা চওড়া হাসি হাসলেন। চিন্তা করিস না, তোর স্ত্রীকে আমি বাঁচিয়ে দেব। পুজোর শেষ হলে আমার কাছে আসিস। এখন যা এখান থেকে। কিন্তু মা, ততক্ষণে যদি দেরি হয়ে যায়। আমি প্রশ্নটা করায় তিনি আমার দিকে একবার তাকালেন, আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, তারানাথ চক্রবর্তী, মা তো দেখছি তোর ব্যাপারে একদম ঠিক কথা বলে। জেদি, একরোখা, নির্বোধ অথচ দায়িত্ববান। আমার উপর ভরসা না করে নিজের দ্বৈত সত্য অবলম্বন করে দুই জায়গায় দেখছিস। আমি একবার যখন বলে দিয়েছি কিছু হবে না, তখন কিছুই হবে না। দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করবি না। এখন চলে যা এখান থেকে। এই বলে তিনি উত্তরের অপেক্ষা না করে মদের বোতল খুলে ঢক ঢক করে সেটা পান করতে লাগলেন। আমরাও ওনাকে প্রণাম করে উঠে এসে বসলাম আগের জায়গায়। এবার ফিরে আসা যাক বাড়ির ঘটনায়। বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। প্রায় ওই মধ্যরাত্রি শুরু হবার কিছুক্ষণ আগে নাকে সেই উটকো মরা পচা গন্ধটা আসতে শুরু করলো। হঠাৎ ওপরের ঘর থেকে একটা মৃদু গোঙানির আওয়াজ পেলাম, সেই আগের মতো। জানালা অল্প করে খুলে দাওয়ায় ঠিক নজর রাখলাম। দোতলার সিঁড়ি দিয়ে চার পায়ের প্রাণীর মতন দাওয়ায় নেমে এলেন পদ্মাবতী। তবে ওনাকে দেখে এখন আর মোটেই পদ্মাবতী মনে হচ্ছে না। পরনের শাড়িটা শতচ্ছিন্ন হয়ে আছে, সারা শরীরের মাংস পচে গলে আঠার মতো হয়েছে। চোখ দুটো ঘোলাটে মণিহীন, মাথার লম্বা কেশ পিঠের ওপর ছড়িয়ে রয়েছে। দাওয়ায় পড়ে থাকা চালের অংশকে প্রথমে ভালো করে শুকে নিলেন, তারপর হয়তো কিছু বুঝতে না পেরে চার পায়ে প্রাণীর মতন দৌড়তে দৌড়তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি আর চারি বাইরে এসে দেখলুম তিনি অনেকবারই সেই চালের অংশগুলোকে দুই হাত আর দুই পা দিয়ে মারিয়ে গেছেন। লণ্ঠন নিয়ে আমরা ওনার পেছন পিছন যেতে লাগলুম। গ্রামের অন্ধকার পেরিয়ে একটা সম্পূর্ণ অচেনা রাস্তা দিয়ে যেতে লাগলাম। ওনার পায়ের হলুদ আর চন্দনের চিহ্ন দেখে দেখে এগিয়ে গেলাম সেই দিক বরাবর। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম একটা অংশে, যেখানে আমাদের সামনে জঙ্গল বরাবর বাঁশের বেড়া দেওয়া। চারি একটু ভেতরে দিক দিয়ে ঢুকে বলল, আমরা পৌঁছে গেছি বাবা, বেড়া টপকে এদিকে চলে এসো। আমি বেড়া টপকে ওদিকে গিয়ে দেখলাম জঙ্গলের ঠিক মাঝখানে একদল লোক এখানে বসতি গড়ে তুলেছে। জায়গায় জায়গায় বেশ কয়েকটা তাঁবুর মতন কুঠুরি, প্রত্যেকের পরনে কালো পোশাক আর রঙিন পাথরের অলংকার।
আর চারপাশে গাছের ডালে মশালের আগুন জ্বলছে। ঠিক মাঝখানে গাছের কাণ্ড দিয়ে ছোট্ট একটি বেদি মতো করা, আর তার ঠিক মাঝখানে সেই মূর্তি রাখা, কালো পাথরের তৈরি মূর্তি। দ্বিতীয়বার আর বর্ণনা করছি না, কারণ এই মূর্তির বর্ণনা আগেও করেছি। হ্যাঁ, সেই রুদ্রচণ্ডী পিশাচের মূর্তি। আর সেই রুদ্রচণ্ডীর মূর্তির নিচে বসে রয়েছে পদ্মাবতী। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় পদ্মাসনে অভিহিত হয়ে বসে আছেন। তাকে ঘিরে একদল নারী অদ্ভুত প্রকারের এক আদিবাসী নৃত্য করছে। আর পুরুষের দল অদ্ভুত গান বাজছে। বেশ কিছুক্ষণ পর একটি কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলেন এক বয়স্ক মহিলা। ওনার পরনে গাঢ় লালচে রক্তাম্বর, হাতে দুটো ঝোলানো রুদ্রাক্ষের মালা। তিনি প্রথমে পদ্মাবতীর মাথায় হাত রাখলেন, তারপর ওনার মুখোমুখি রাখা একটা আসনে বসে পড়লেন। কোথা থেকে আরেক দল মহিলা এক বাটি কালচে তরল নিয়ে এলো। সঙ্গে যে দল মহিলা নৃত্য করছিল তারা নৃত্য থামিয়েছে। কালচে মূর্তির ওপর তারা সেই তরল ঢেলে দিল। দূর থেকে দেখে যেটুকু আন্দাজ করলাম তাতে মনে হলো সেই কালচে তরল হলো রক্ত। রক্ত স্নানে স্নান করানো হলো রুদ্রচণ্ডীর পিশাচ। চোখ দুটো রক্তে সিক্ত হয়ে যেন কালান্তরের ক্ষুধা নিবৃত করছে। রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো পদ্মাবতীর মাথার উপর। তারপর একটু একটু করে পদ্মাবতীর সাদা ঘোলাটে চোখ দুটো বেরিয়ে আসতে শুরু করলো। মুখখানি চওড়া হয়ে লালচে জিভটা ক্রমশ বড় হতে শুরু করেছে। এবার এটা নেমে এলো একেবারে বুক পর্যন্ত। আশেপাশের পুরুষ এবং মহিলার দল উলুধ্বনি দিয়ে উঠল। আমি আমার জীবনের কোশমিন কালে এই প্রথা দেখিনি। পদ্মাবতীর ওই ভয়াল চেহারা আমার আজও মনে পড়ছে। তারপর শুরু হলো তাদের মন্ত্র উচ্চারণ, সন্ধ্যা ভাষার মন্ত্র, যে মন্ত্রের অর্থ আমি কিছুই বুঝলাম না। তবে রাতের অন্ধকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুজো চলতে শুরু করলো। এবারে মহাশ্মশানের ঘটনার দিকে যায়। দেবী মহামায়ার পুজো ও যোগ সাধনা প্রায় শেষের দিকে। পুজো শেষ হতেই আমরা তিনজনে ভীমেশ্বরী তারার কাছে উপস্থিত হলাম। তিনি আমাদের বসতে বললেন। কেদারবাবুর দিকে তাকিয়ে বললেন, পুজোর উপকরণ যা যা এনেছিস তা বের কর দেখি। কেদারবাবু এক এক করে থলে থেকে বের করে আনলে সিঁদুর, তেল, চন্দন, একটা কচি ডাব, মাছ, নীলকণ্ঠ ফুল, মাটির সরা, আটা আর ওই মরা চড়াই পাখি। এরপর ভীমেশ্বরী তারা নিজের মতো করে কাজ শুরু করলেন। প্রথমে তিনি ডাবের ওপর মাছ রেখে তার গায়ে ভালো করে তেল আর সিঁদুর লেপে দিলেন। তারপর দুটো পাথর ঘষে আগুন জ্বালালেন। তারপর মরা চড়াই পাখি সরার মধ্যে রেখে তার মুখটা আঠা দিয়ে ভালো করে বন্ধ করে দিলেন। আগুনের ওপর বসিয়ে দিলেন সেই জিনিসটাকে। তারপর নীলকণ্ঠ ফুল চন্দনের সাথে মিশিয়ে সেটাকে বাম হাতে ধরে মাছের ওপর হাত রেখে একটু একটু করে মণি কপালের দিকে তুললেন। তারপর ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। জাগো জাগো মহামায়া, বিশ্বজননী দয়াময়ী, অশুভ তিমির হর তুমি, শুভের প্রদীপ জ্বালাও মই। দুঃখ ভয় সব নাশ করো, আনো প্রাণী শান্তি আলো। অমৃত ধারা বর্ষাও তুমি, দূর করো আধার কালো। জয় জয় জগদ্ধাত্রী, জয় জয় অম্বিকা,
ভক্ত হৃদয়ে জাগো তুমি, মঙ্গলময়ী জননিকা। এইভাবে বেশ কয়েকবার মন্ত্র আওড়ানোর সাথে সাথে তিনি একটু একটু করে নীলকণ্ঠ ফুল, চন্দন ফোঁটা মিশিয়ে দিচ্ছিলেন মাছের ওপর। তারপর পুনরায় চোখ খুলে সরা খুলে চড়াই পাখির মৃতদেহ বের করে আনলেন। সেই পোড়া প্রায় ছাই হয়ে যাওয়া দেহটা মাছের ওপর রাখলেন, তার উপর নীলকণ্ঠ ফুল রাখলেন। তারপর বের করে আনলেন একটি ছুরি, নিজের বাঁ হাতের তালু কেটে গুনে গুনে 5 ফোঁটা রক্ত তার মধ্যে ফেললেন। শক্তির সাগর তুমি মা, ভক্তের তরে আশ্রয়, শরণাগত রক্ষা করো, দাও আনন্দ, দাও আশয়। দুর্দশার আধার ঘুচাও, ভক্তের প্রাণে দাও বল, তোমারই নামে ধ্বনিত হোক জয় জগৎ জননী কল। তারপর পূর্বের আগুন নিভিয়ে দিয়ে এবারে ডাবের নিচে অগ্নি সংযোগ করলেন। ক্রমেই দাউ দাউ করে আগুন জ্বলতে জ্বলতে প্রায় আমাদের মস্তক সমান উঁচু হয়ে উঠতে শুরু করলো। তারপর চাপা একটু নিস্তব্ধতা, চোখ বুঝলেন তিনি। এর পরের প্রতিক্রিয়া শ্মশানের নয়, দেখা গেল সন্ধ্যাগোষ্ঠীর জঙ্গলে। আমি আর চারি আড়াল থেকে সেখানকার পুজো দেখছিলাম। হঠাৎ চারি ফিসফিস করে বলে উঠল, বাবা, মূর্তিটা দেখো, কালচে থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠছে বলে মনে হচ্ছে না? ভালো করে তাকিয়ে দেখলাম চারি ঠিকই বলেছে। কালচে মূর্তিটা অদ্ভুত একটা লালচে আভা বিচ্ছুরণ করছে। প্রধান বৃদ্ধ পুরোহিতের পাশে একদল মহিলা একটা বড় মাপের খড়গ এনে রেখেছে। অসংখ্য ফুল আর পাতা দিয়ে সেটা ঢাকা আছে। আশেপাশের জমাট অন্ধকার জানান দিচ্ছে প্রায় মধ্যরাতের সময় হয়ে এসেছে। হঠাৎ একটা শব্দ হয়ে নীরবতাকে ভঙ্গ করল। ওপরে তাকিয়ে দেখলাম কালো আকাশের বুক জুড়ে অসংখ্য মেঘ জমা হয়েছে। আবহাওয়া একটু একটু ঠান্ডা হয়ে এসেছে। এমন সময় হঠাৎ একদল মহিলা চিৎকার করে উঠল। নিচের দিকে তাকাতেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। পদ্মাবতীর মাথাটা সম্পূর্ণ লালচে হয়ে গেছে। বৃদ্ধা পুরোহিত নির্বাক, তিনি সম্পূর্ণ নিস্তেজ হয়ে বসে রয়েছেন। পদ্মাবতী তার পাশে রাখা খড়গটা তুলে নিয়েছে। তারপরে একটু একটু করে তার দেহটা শূন্যে ভেসে উঠেছে। হাওয়াতে চুলগুলো তীব্র বেগে উঠছে। মণিহীন ঘোলাটে চোখ, রুদ্রতার এক নিদারুণ প্রতিচ্ছবি। বৃদ্ধা পুরোহিত যেন আনন্দে আত্মহারা হয়ে বেশ কিছু ফুল ওনার দিকে ছুঁড়ে দিলেন। ঠিক সেই মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু করল। আশেপাশে পুরুষ আর মহিলার দল। এই বিভৎস দৃশ্যের বাইরে যে যেদিকে পারল ছুটে পালালো। আমি চারিকে বললাম, ভালো করে দেখ চারি, এ দৃশ্য বারবার নিজের চোখে দেখতে পাবি না। রুদ্রচণ্ডীর পিশাচ একটু একটু করে দেবী মহামায়ার কাছে নিজেকে সমর্পণ করছে। এখানে বাস্তবে সেই পিশাচ হলেন বৃদ্ধা পুরোহিত। তিনি চাইতেন এই পিশাচকে বাঁচিয়ে রাখতে, আর আজকে স্বয়ং দেবী ওনাকে দেখা দিয়েছেন। আর আজ পদ্মাবতীর শরীরে দেবী মহামায়ার শক্তি প্রবেশ করেছে। এই দৃশ্য জন্ম জন্মান্তরের দৃশ্য। তোমরা তো এই দৃশ্য আর দেখোনি। অভাবনীয়, অতুলনীয়। মুষলধারে বৃষ্টির মাঝেও এই মন মুগ্ধ করার দৃশ্য
বর্ণনার ঊর্ধ্বে। বৃদ্ধা পুরোহিত মাটিতে লুটিয়ে পড়লেন। পদ্মাবতী দু হাতে খড়গটি ভালো করে ধরে মাথার ওপর তুলে ধরে অদ্ভুত এক ভাষায় কিছু বলে উঠলেন। সাথে সাথে খড়গ দিয়ে তিনি বৃদ্ধা পুরোহিতের মাথাটা ধড় থেকে আলাদা করে দিলেন। কয়েক মুহূর্তের জন্য যেন সময়টা থমকে গেল। সেই স্থানে আর কাউকে দেখা গেল না। চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মাঝখান দিয়ে লাল রক্তের স্রোত ভেসে যাচ্ছে। বৃদ্ধা মহিলা পুরোহিতের মুখটা আমি এতক্ষণে সামনে থেকে দেখলাম। ওনার মুখ আর কালচে মূর্তির মুখের ভঙ্গি সম্পূর্ণ এক এবং অভিন্ন। শূন্যে ভাসমান অবস্থা থেকে হঠাৎই পদ্মাবতী মাটিতে ধপাস করে পড়ে গেলেন। ওনার শরীর একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। চারি ছুটে গিয়ে পদ্মাবতীর কাছে হাঁটু গেড়ে বসে মাথায় হাত দিয়ে কি যেন দেখল। তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে বাবা, শরীর ভীষণ দুর্বল। আমি তখনই পদ্মাবতীকে নিজের কোলে নিয়ে জঙ্গলের পথ দিয়ে ফিরে আসি বাড়ি। এদিকে মহাশ্মশানের কাজ সম্পন্ন হলে ধীরে ধীরে ভীমেশ্বরী তারা নিজের চোখ খুললেন। ওনার সামনে দুজন উৎকণ্ঠায় বসে আছে। তারপর একটা চওড়া হাসি এসে বললেন, কাজ সম্পূর্ণ হয়েছে, তোরা এবার বাড়ি ফিরে যা। তারানাথ তোর স্ত্রীকে ঘরে নিয়ে গেছে। কেদারবাবু প্রায় ওনার পায়ে ঝাঁপিয়েই পড়তে যাচ্ছিলেন, ভৈরবনাথ তাকে আটকে দিল। হাসতে হাসতে ভীমেশ্বরী তারা মদের বোতলের বাকি অংশটুকু অবলীলায় পান করতে লাগলেন। সমস্ত বোতলটা খালি হয়ে গেলে ডাব সমেত সম্পূর্ণ প্রক্রিয়ার সরঞ্জামটা ভৈরবনাথের হাতে তুলে দিয়ে বললেন, এটাকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিস, সমস্ত বিপদ কেটে যাবে। আর সম্ভব হলে বাড়িতে একবার মহামায়ার পুজো করিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা, পালা এখন এখান থেকে, যা। আমি ওনাকে প্রণাম জানিয়ে আমার দ্বৈত সত্তার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। বেশ কিছুক্ষণ পর ওনারা দুজন বাড়ি ফিরে এলেন। চারি ততক্ষণে দুধ গরম করে পদ্মাবতীকে খাইয়ে দিচ্ছিল। কেদারবাবু অনেকদিন পর নিজের স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়লেন। আমি ওনাকে শান্ত করে বললাম, আরে আর কোনো ভয় নেই, আপনি আপনার স্ত্রীর কাছেই থাকুন। আমরা দুজনে গিয়ে ভীমেশ্বরী তারার পুজোর সরঞ্জাম নিয়ে আসছি এবং আমরা আর ফিরব না। ভোরের আলো একটু একটু করে বেরিয়ে আসার সাথে সাথে আমি আর চারি মটলেনের উদ্দেশ্যে একটি গরুর গাড়িতে রওনা দিলাম। মটলেনে পৌঁছে প্রথমেই আমি গঙ্গার ঘাটে সম্পূর্ণ জিনিসটাকে বিসর্জন করি। এরপর শুনেছিলাম পদ্মাবতী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। কেদারবাবু সুখে শান্তিতে ঘর করছেন এবং আজও করছেন। আর ওনাদের এখন একটা ওই ফুটফুটে মেয়ে হয়েছে শুনেছি। ঠাকুরমশাই ঘটনা শেষ করতেই আমি বললাম, এটা তো খুবই সাংঘাতিক ঘটনা। কিশোরীর মুখ চোখ দেখে মনে হচ্ছিল না যে গল্পের কোনো ঘটনায় তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। সবটাই যেন তার কাছে শুধুমাত্রই কল্পনাতে সৃষ্টি। ঠাকুরমশাই তার মুখের ভাব দেখে বললেন, আমি জানি তোমাদের পুরো ঘটনাটা বিশ্বাস হচ্ছে না, তবে এটাই সত্যি। আর এটা খুব যে অতীত ঘটেছে তাও তো নয়, এই বছর 3 আগের ঘটেছে। আর একটা জিনিস মনে রেখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ওপর। কেমন? কিশোরী কিছু একটা বলতে গিয়ে যেন থেমে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ঠাকুরমশাই, আজ তাহলে চলি, আবার পরে একদিন আসবো। কথাটা বলেই আমি আর কিশোরী দুজনেই ঠাকুর মশাইয়ের মটলেনের বাড়ি থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ শুনছিলেন তন্ময় দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও পিশাচভোগ। বিভিন্ন চরিত্রে শান্তনু, রুদ্র, তন্ময়, সুমিত, রক্তিম, কাকন এবং একায়নী। সম্পূর্ণ গল্পের বিষয়বস্তু ও ভাবনা তন্ময় দাসের। আমাদের মিডিয়া পার্টনার কলকাতার অনুলিপি। শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজস্ব লেখা গল্প আমাদের চ্যানেলে পাঠাতে চান তাহলে পাঠিয়ে দিন এই ইমেলে কলকাতার অনুলিপি @gmail.com। আমাদের গল্পের ডেসক্রিপশনে আপনারা ইমেলটি পেয়ে যাবেন। গল্প শুনে ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।